This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মধুকল্পিতা। আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখবো, আমরা জানি কিছুক্ষণ আগে মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে তার রাজনৈতিক বক্তব্য বলেছেন, কিন্তু যে ছাত্র সমাজের সামনে তিনি তার বক্তব্য পেশ করছিলেন তাদের শিক্ষক যারা হয়েছেন তাদের নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বিস্তারিতভাবে জানবো, নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, অত্যন্ত বড় নির্দেশ এই মুহূর্তের আবহে। দেখো, 7 সেপ্টেম্বর এসএসসির নিয়োগের পরীক্ষা রয়েছে এবং এই নতুন পরীক্ষাতে বসতেছে একাধিক, যারা যে সমস্ত চাকরিহারারা যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন তারা একাধিক পিটিশন ফাইল করছেন সুপ্রিম কোর্টে এবং প্রায় প্রত্যেক দিনই সেই হিয়ারিং চলছে। আজও সেই ধরনেরই একটি হিয়ারিং এর সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টভাবে যে প্রশ্ন করা হয় যে কেন অযোগ্যদের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি, এবং প্রশ্নের মুখে পড়তে হয়েছে কমিশনকে। তার কারণ কি, যদি অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে যায় তাহলে কারা এক্ষেত্রে যোগ্য সেই বিষয়টি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্রের বেঞ্চের তরফে কড়া অবজারভেশন দিয়ে জানানো হয়েছে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তে সতর্ক নজর রাখছে সুপ্রিম কোর্ট। যদি কোনো রকম গলদ পাওয়া যায় সঙ্গে সঙ্গে এক্ষেত্রে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে এই অযোগ্যরা বহু মানুষের জীবন নষ্ট করেছে, আর এই অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার এবং তার পাশাপাশি বোর্ড। এবং তারপরেই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে যে আগামী 7 দিনের মধ্যে যারা এক্ষেত্রে অযোগ্য তাদের তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা প্রকাশ করতে হবে। 7 এবং 14 সেপ্টেম্বরে যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা যথাসময়ে হবে বলে কোর্ট আজও জানিয়ে দিয়েছে। জ্যোতির্ময়, কয়েকটা জিনিস তোমার কাছ থেকে একটু বিস্তারিতভাবে বুঝতে চাইবো বা জানতে চাইবো। এই যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বললো সুপ্রিম কোর্ট, কেন করা হয়নি জিজ্ঞাসা করা হলো, কেন অযোগ্যদের জন্য হাইকোর্টে গেছে রাজ্য, এই যে প্রশ্নগুলো করা হলো কিসের পরিপ্রেক্ষিতে এলো শুনানিতে? আমি তোমার কাছে আসছি জ্যোতির্ময়, তার আগে আমি 2 আইনজীবীর বক্তব্য শুনে নেবো, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনবো তারা কি বলেছেন এই মামলা প্রসঙ্গে। যা আছে এসএসসি শিডিউল অনুযায়ী 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা আছে সেগুলো দেওয়া হবে। এবং আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে, 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে আনটেন্টেড, কেরা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে। এই হচ্ছে অর্ডার। কারণ টেন্টেড টিচাররা কেউ পরীক্ষায় বসতে পারবে না ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। কথা তো বহুদিন আগেই বলেছেন সুপ্রিম কোর্ট, যেদিনকে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে বলেছেন যে সব বাতিল, তখনই বলেছিলেন যে অযোগ্যদের তালিকা, অযোগ্য নয় যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা প্রকাশ করো। কারণ তৃণমূল সরকার তারা করবে না, কেন তারা দুর্নীতিকে লালন পালন করতে চায়। আজকে সুপ্রিম কোর্ট বলেছেন 7 দিনের সময়সীমা, দেখা যাক কি করেন তারা। এবং আমি আপনাদের বলতে পারি ওরা এখনো সততার সঙ্গে সেই লিস্টটা পাবলিশ করবে না, কেন ওরা জানেন এই যাদের থেকে টাকা নিয়েছেন তাদের নাম যদি বেরিয়ে যায় তখন তো ওদের পক্ষে আরো বিপদ। সুতরাং ওরা কোনো কাজ সেই সততার সঙ্গে করবে না, এই নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন। যেমনটা বলছিলাম জ্যোতির্ময়, যেভাবে এই প্রসঙ্গগুলো এলো, আমরা জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসময় খুব বড় মুখে সওয়াল করেছিলেন এই কলকাতার বুকেই মাসখানেক আগে, যে একই পাপে কতবার সাজা পাবে, ওরা তো টেন্টেড বলে ওদের চাকরি গেছে, আবার পরের পরীক্ষাটা বসতে পারবে না, এরকম হাস্যকর যুক্তি হয় নাকি? এই ছিল কল্যাণবাবুর সওয়াল। তো সেই সওয়াল আজকে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম ধাক্কা খেয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু রাজ্য সরকারের হাইকোর্টে যাওয়া অযোগ্যদের জন্যই রাজ্য সরকার চাকরিটা বাঁচাতে চাইছে, অযোগ্যদের চাকরিটা বাঁচাতে চাইছে বা তাদেরকে আরেকবার চাকরির সুযোগ করে দিতে চাইছে। কথোপকথনে, পর্যবেক্ষণে, শুনানিতে এই কথাগুলো কিভাবে, কোন প্রসঙ্গে এলো যদি একটু আমাদের দর্শকদেরকে জানাও জ্যোতির্ময়।
দেখো, যে কথা আমরা জানাচ্ছিলাম যে 7ই সেপ্টেম্বর যে পরীক্ষা আছে, সেই 7ই সেপ্টেম্বরের পরীক্ষার উপরে অর্থাৎ ডেট পিছিয়ে দেওয়া হোক এই আবেদন করে একাধিক পিটিশন জমা পড়ছে। এক্ষেত্রে বক্তব্য কি, যে যাদের ইতিমধ্যে চাকরি গিয়েছে, যারা চাকরি হারা, তারা নিজেরা মনে করছেন যে তারা যোগ্য, কিন্তু তারা টেন্টেড না তারা আনটেন্টেড সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর এই পুরো বিষয়ের অস্বচ্ছতা থাকার কারণেই একাধিক পিটিশন ফাইল হচ্ছে। আজকে প্রথম যখন মামলা মেনশন করা হয়, সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে একটি মামলা তারা আগামীকাল শুনবে, কিন্তু অপর মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে যে বিষয়টি জানায় যে এখনও অযোগ্যদের তালিকা কেন প্রকাশ করা হয়নি। আর এই প্রশ্নটা সরাসরিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই করা হয়। তিনি স্কুল সার্ভিস কমিশনের তরফে আজকে আইনজীবী ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে আগামী 7 দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা 7 দিনের মধ্যেই প্রকাশ করতে হবে, সুপ্রিম কোর্ট একথা জানিয়ে দিয়েছে। কিন্তু তার পাশাপাশি যেটা আজকে সবথেকে কড়া অবজারভেশন তা হচ্ছে যে এই যে অযোগ্যরা, এই যে টেন্টেডরা, তারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাকরি পেয়ে গিয়েছিল, এই যাবতীয় নিয়োগ প্রক্রিয়ার নেপথ্যে ছিল স্কুল সার্ভিস কমিশন, ছিল রাজ্য সরকার, ছিল বোর্ড। তা আজকে বিচারপতি খুব স্পষ্ট করে জানিয়ে দেন, বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্রের বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দেন। এবং তারা আরও বলেন যে নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু হতে চলেছে, অর্থাৎ 7 এবং 14ই সেপ্টেম্বরের পরীক্ষা, সেই প্রক্রিয়ার উপরে প্রতি মুহূর্তে নজর রাখছে সুপ্রিম কোর্ট। যদি নতুন করে কোনো গলদের অভিযোগ উঠে আসে তাহলে কড়া পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট, তারা ইন্টারভেন করবে। অর্থাৎ এখন যে কমিশন, রাজ্য সরকার প্রতি মুহূর্তে কাঠগড়ায় আছে, 7 দিনের মধ্যে তাদের তালিকা প্রকাশ করতে হবে, তাদেরকে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে, তা আজকের এই শুনানি পর্বে বারবার স্পষ্ট হয়ে গিয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। সরাসরি নয়াদিল্লি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। এই মুহূর্তে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ নিশ্চয়ই আপনারা শুনেছেন। অন্তর্বর্তী নির্দেশ কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, নতুন পরীক্ষাতে তাদের প্রত্যেক মুহূর্তে নজর আছে। সেখানে সামান্যতম দুর্নীতির চেষ্টা কোথাও হলে বা বেনিয়মের চেষ্টা হলে তারা হস্তক্ষেপ করবেন। এবং রাজ্য এবং এসএসসির উপরে এই দায়িত্বটা দিয়েছে, যেটা আপনারা দীর্ঘদিন ধরে বলছিলেন যে অযোগ্যদের নাম এবং তালিকা প্রকাশ করতে হবে। আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া সুমন? দেখুন, প্রথমত আমরা প্রথম থেকেই বলছিলাম কারা কারা দুর্নীতির সুবিধা পেয়ে সাদা খাতা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের তালিকাটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন, তাহলে বাকি যারা থাকবে তারা আনটেন্টেড। এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এসএসসির চেয়ারম্যান আইএ ফাইলে বলেছেন 15,800 জন আনটেন্টেড। তাহলে আমাদের প্রথম কথা, আমরা সুপ্রিম কোর্টের কাছে, হাইকোর্টে বারবার এই কথাই বলেছি, এই তালিকা দিন। সুতরাং এখানে রাজ্য সরকার, আপনারা পরিষ্কারভাবে শুনেছেন যে এই চাকরি চুরি, এই যে চাকরি বৃত্তি, সাদা খাতার মাস্টার নেওয়া, গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা, বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার মূলে রয়েছে কে? রাজ্য সরকার, বোর্ড এবং স্কুল সার্ভিস কমিশন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং যাই হোক, আমাদের বক্তব্য, এই আগামীকালে সুপ্রিম কোর্টে মামলা শুনানি হবে যে 7 বছর পর, 10 বছর পর আমরা কোন রকম সাদা খাতায় না দিয়ে নিজের মেধায় চাকরি পাওয়ার পর আজকে কি পরিচাপের বিষয় দেখুন। জোর জবরদস্তি 21 তারিখ, 22 তারিখে, 22শে আগস্ট ফর্ম ফিল আপ, 2রা সেপ্টেম্বর শেষ, তার নিয়োগ 5 দিনের মাথায় পরীক্ষায় বসাচ্ছে কেবলমাত্র নিজেদের চাকরি চুরির দুর্নীতি মুছে ফেলার জন্য। সুতরাং এই পরীক্ষা পেছাতে হবে। আজকের দিনে আপনাদের কাছে আমাদের এইটুকুই বক্তব্য। এবং সুপ্রিম কোর্ট বলেছে এই নিশ্চিতভাবে এর জন্য সুপ্রিম কোর্টের দিকেই শেষ পর্যন্ত তাকিয়ে থাকতে হবে। সুমন, আপনাদের যে ন্যায্য দাবি তা পূরণ হোক। আপনারা যেভাবে যোগ্য হয়েও চাকরিহারা হয়েছেন বলে আপনারা বারবার দাবি করে এসছেন, সেই চাকাটা উল্টো দিকে ঘুরুক বাংলার আরও সাধারণ মানুষের সঙ্গে। এটা TV9 বাংলার আমাদের পক্ষ থেকেও আপনাদের জন্য নিশ্চিতভাবে এই দুর্গাপুজোর আগে কামনা থাকবে বা প্রার্থনা থাকবে। আপাতত ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে কথা বলবার জন্য। অযোগ্যদের কোনোভাবে চাকরির পরীক্ষা, এসএসসির পরীক্ষায় বসতে দেওয়া যাবে না এবং আপনাদের কোনো যুক্তি মানছি না। অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে বলে রাজ্য সরকারকে সুপ্রিম হুঁশিয়ারি। ফের নাম না করে বামেদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখে বড় বড় কথা আর নিয়োগ ভর্তিতে বাধা দিতে মামলা করে বামেরা। রাজনৈতিক লড়াই করতে না পেরে পিছনের দরজা দিয়ে মামলা করে নিয়োগ ভর্তি উন্নয়ন আটকে রেখেছে বামেরা। নাম না করে এভাবেই আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বামেদের উপরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত,
জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো। আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম, অন্যদিকে তার বন্ধু বাম, রাম সাম জগাই গদাই মাগাই। এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এবং সিপিআইএম নেতা। আমি কথা বলবো বিকাশ রঞ্জন বাবুর সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, নিশ্চিতভাবে শুনলেন মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আপনাদের দিকে। আমি আপনার প্রতিক্রিয়া চাইব। দেখুন, আমি শুনছিলাম আপনাদের এই মাধ্যমে, আমার তো মনে হচ্ছে যে উন্মাদ চিৎকার করছে। উন্মাদরা যেমন যুক্তিহীনভাবে চিৎকার চেঁচামেচি করে গলা ফাটিয়ে, সেরকম একজন উন্মাদের কথা শুনলাম। ওর মূল বক্তব্যই হচ্ছে উনি দুর্নীতি করবেন, চুরি করবেন, বাটপারি করবেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করবেন, সেটাকে সবাইকে চুপচাপ মেনে নিতে হবে। উনি ওই ছাত্র পরিষদের কাছে কি বার্তা দিলেন যে আমরা দুর্নীতি করব, তোমরা দুর্নীতির পক্ষে দাঁড়াও, তোমরা সুনীতির পক্ষে দাঁড়িও না। এইসব কথা রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও আমার মনে হয় উন্মাদগ্রস্ত মহিলার বক্তব্য। এই বক্তব্য উনি যত বলবেন তত পশ্চিমবঙ্গের মানুষের বোধোদয় হবে, এইটুকুই বলতে পারি। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনছিলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বামেদের প্রতি আক্রমণের প্রসঙ্গ। শুধু বামেরা নয়, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং তাকে কেন্দ্র করেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় এজেন্সিও। নির্বাচন এলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি এবার বই লিখব, সামনের বইমেলায় সেই বই প্রকাশিত হবে বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে, আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি। কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি। সবটা তো লেখা যায় না, কিছুটা বাকি থাকে, কারণ প্রতিদিনই কাজ বাড়ে। সম্প্রতি জীবন কৃষ্ণ সাহা ফের গ্রেফতার হয়েছেন। আপনারা জানেন এর আগে প্রাথমিকের দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন সিবিআই এর হাতে জীবন কৃষ্ণ সাহা। সেই গ্রেফতারি এবং তার জামিনের 15 মাস পর নতুন করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন জীবন কৃষ্ণ এবং তাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আজকে আবারও কেন্দ্রীয় এজেন্সি। রাহুল সিনহা, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো রাহুল বাবুর সঙ্গে। রাহুল বাবু, আপনাদের প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আবার সেই কেন্দ্রীয় এজেন্সি তার আক্রমণের নিশানায়। এখনো যে ভাইপোকে গ্রেফতার করেনি এটাই ওদের চরম ভাগ্য। সেই কারণে যে কথাটা বলছে সে মানে চিন্তা করুক, তার মানে চোরকে স্মরণ দিতে চায়। যে জীবন কৃষ্ণর এত সম্পত্তি বেরিয়েছে, যে সম্পত্তি এক জীবনে করা সম্ভব নয়, আর সেই সম্পত্তিকে সমর্থন করছে, তার কারণটা কি? কারণ জীবন কৃষ্ণ যে ভাগ ওপরে পাঠিয়েছে সেই ভাগের খবর যাতে বলে না দেয়, তার জন্য জীবন কৃষ্ণকে স্মরণ দেওয়ার চেষ্টা করছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একদিন কুণাল ঘোষই বলেছিল ডাকাত রানী, আর সেটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কাটমানি রানী কে। অতএব সেই কারণে মানুষ আরো সহজ করে বুঝতে পারবে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে স্মরণ দেওয়া, তাদেরকে রক্ষণাবেক্ষণ করাই ওনার কাজ। ধন্যবাদ রাহুল। এসআইআর এর বিরুদ্ধে ছাত্র যুবদের
রাস্তায় নামার নির্দেশ অভিষেকের। আগে মানুষ সরকার বাঁচত, এখন কেন্দ্রের সরকার ভোটার বাছাই করছে। কেন্দ্র সরকারের স্বার্থ সিদ্ধির জন্য এসআইআর। মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেকের। বাংলায় একজনেরও যদি মৌলিক অধিকার কারা হয় তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে নির্বাচন সদর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। ফের নির্বাচন কমিশনকে কেন্দ্রের ললিপপ বলে কটাক্ষ মমতার। সারা ভারত থেকে 500 টিম নিয়ে এসেছে বিজেপি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষায় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন বিজেপির সঙ্গে জুড়ে দিয়ে। কেউ সার্ভে করতে এলে নিজেদের ডিটেলস দেবেন না, আপনি নিজের ডিটেলস দিলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে। বিডিও এসডিও পুলিশকে ভয় দেখাচ্ছে, চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বলছি নির্বাচন কমিশন আসে যায় কিন্তু রাজ্য সরকার থেকেই যাবে, নাম না করে। ফের সরকারি কর্মীদেরও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন 3 মাসের, রাজ্য সরকার 12 মাসের। অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। জেনে রাখো, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি। বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে 26-এর যুদ্ধ ঘোষণা অভিষেকের। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের 1 ছটাক জমিও ছাড়বো না। তৃণমূল 21-এ যা আসন পেয়েছিল তার থেকে বাড়বে, কমবে না। 11-এ 184, 2016-এ 211, 21-এ 215। তৃণমূলের বিরুদ্ধে কুৎসা যত বেড়েছে আসন তত বেড়েছে। এবারে বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও। মমতার সঙ্গে লড়াই তো পরের কথা, আগে তৃণমূল ছাত্র যুবর সঙ্গে লড়ো। বিজেপি সিপিএম 10-0 গোলে হারবে, চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে 1 ছটাক জমি আগামী 2026-এ ছাড়বো না। আগামী দিনও আপনারা বন্ধ করবেন, আমরা চালু করব। আপনারা ভাঙবেন, আমরা গড়ব। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না, বাংলা আপনাদের কাছে মাথা নত করবে না, বাংলা আপনাদের কাছে বশ্যতা স্বীকার করবে না। আজকে যুদ্ধের দামামা বাজলো, আর আগামী 28শে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের 4র্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেব। কোথা দিয়ে গেলাম, আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আগের বার যা আসন পেয়েছিল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। 2011-য় 184টা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার।
2016 5 বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল 211। 2016 থেকে 2021 কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে, 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। আগামী দিনে লড়াই বুঝে নেব। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর কথা বলে তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে, আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো, তারা 10-0 গোলে তোমাদের প্রতিহত করবে। 10-0 গোলে তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসের কাছেই বিজেপি আর সিপিএম হারবে। পরিবারতন্ত্র নিয়ে এবারে সরাসরি অমিত শাহকে আক্রমণ তৃণমূল নেত্রী। জয় শাহ কিভাবে আইসিসির প্রেসিডেন্ট, প্রশ্ন তুললেন মমতা। একই সঙ্গে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও পরিবারতন্ত্র নিয়ে তোপ তৃণমূল নেত্রীর। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না, আমরা অধিকার দিই, গণতান্ত্রিক অধিকার দিই। তাই মনে রাখুন, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এখন, আমরা 100। সম্মান জানাতেন, কারণ আমরা জানতাম দিল্লি মানে পলিটিক্যাল ক্যাপিটাল, মুম্বাই মানে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, কলকাতা মানে কালচারাল ক্যাপিটাল। আর সেই কলকাতার আজকে অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি যদি দেখেন সব থেকে মেধার স্থানে উৎকর্ষতার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে যে ছেলেমেয়েরা পড়তে চান, বাবা মার অনেক স্বপ্ন থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়ব, নাকে যে একটা জায়গা করে নেয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন প্রশাসনিক ব্যবস্থা এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, সেখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তারপরে রিসার্চ করতে ছেলেটি বাইরে গেছে, সেই ছেলেটি যখন রিসার্চ করে ফিরে আসছে, তার উপরে যে জুলুমবাজি, তার উপরে যেভাবে আইনের, পুলিশের নির্যাতন, আইনের কারবারে জর্জরিত করে ফেলা, এমন জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের বাবা মারা চাইছে এ রাজ্যে আর না যাই হোক না কেন মাধ্যমিক পাশে। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে মধুকল্পিতা এবার যে খবরে চোখ রাখবো তা কিন্তু অত্যন্ত আশঙ্কা জাগানোর মতো একটা খবর। বাংলার পাশের রাজ্য বিহারে আমরা জানি সেখানে নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেই নির্বাচনী প্রক্রিয়ার এসআইআর নিয়ে ইতিমধ্যে সারা দেশে তীব্র বিতর্ক। বিহারেও সেই বিহারে এখন ভোট প্রচারে যেরকম সমস্ত দলের হেভিওয়েটরা রয়েছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহরা এবেলা ওবেলা যাতায়াত করছেন। এই মুহূর্তে বিহারে ভোট প্রচারে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও রয়েছেন। আর ঠিক সেই আবহে বাংলার পাশের রাজ্য বিহারে 3 জেশ জঙ্গি ঢুকে পড়েছে। ভোটমুখী বিহারে কি কোনো বড় সড় নাশকতার ছক রয়েছে? কিভাবে তারা ঢুকলো? নেপাল থেকে বিহারে প্রবেশ করেছে এই 3 পাক জঙ্গি, এমনটাই সূত্র মারফত খবর। এই 3 পাক জঙ্গির ঢুকে পড়া এবং তাদের উদ্দেশ্য নিয়ে এবং তারা কি করতে চাইছে সেটা জানবার জন্য এই মুহূর্তে বলা যেতে পারে গোয়েন্দাদের রাতের ঘুম উড়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের আরও 2 প্রতিনিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ এবং একেবারে বিহার লাগোয়া মালদা থেকে সুব্রত আমাদের সঙ্গে থাকবেন। আমি প্রথমে যাব সিজার তোমার কাছে, এরা কিভাবে ঢুকলো, কি উদ্দেশ্য, গোয়েন্দারা এখনো পর্যন্ত কতটুকু জানতে পেরেছেন সিজার? দেখো, বিহার পুলিশ ইতিমধ্যেই এই 3 জনের ছবি প্রকাশ করেছে এবং এই 3 জন আদিল হোসেন এবং আরও যে 2 জন, তাদের বাড়ি কিন্তু পাকিস্তানের বওয়ালপুর
এবং সংলগ্ন এলাকাগুলোতে, রাওয়ালপিন্ডি, এই সমস্ত এলাকাতে, এবং তারা দীর্ঘদিনের জেএস ট্রেনিং প্রাপ্ত জঙ্গি এমনটাই জানা যাচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাহায্যেই এই তথ্য পাওয়া গেছে। এবং একটা বিষয়ে খুব স্পষ্ট যে অপারেশন সিঁদুরের পর আমরা খবর যেটা করেছিলাম যে অপারেশন সিঁদুরের পর যে ফের টেরর ফান্ডিং করছে, কয়েকশো কোটি টাকা তারা তোলার চেষ্টা করছে, এবং ছোট ছোট মার্কাজে বিভক্ত হয়ে তারা কিন্তু আবার ট্রেনিং বা ট্রেডার লঞ্চ প্যাড যেগুলো সেগুলোকে তৈরি করছে। এবং তাদের একটাই লক্ষ্য ভারতে একটার পর একটা নাশকতা তৈরি করা বা নাশকতার ঘটনা ঘটানো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েক বছরে নেপাল কিন্তু ফের আইএসআই একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে। নেপাল অনেকটাই কিন্তু তাদের একটা সেফ হাভেন হয়ে উঠেছে, কারণ পাকিস্তানিদের পক্ষে নেপাল যাওয়াটা অনেক সুবিধা, এবং সেই কারণে নেপাল দিয়ে অনুপ্রবেশ ঘটানো অনেকটাই কিন্তু ইজি। নেপালের সঙ্গে বিহার বা ইউপির যে বর্ডার বা পশ্চিমবাংলার বর্ডার সেটা অনেকাংশেই কিন্তু খুব পোরাস, আর সেই জায়গাটাকেই কাজে লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যেটা বলছো বিহারের নির্বাচন, কিন্তু সার্বিকভাবে বা আরেকটু যদি ব্রডার আসপেক্টে দেখা যায় তাহলে বিহার নয়, সেটা কিন্তু এ রাজ্য বা ভারতের অন্য প্রান্তের ক্ষেত্রেও সেটা কিন্তু একটা বড় থ্রেট, এবং বিশেষ করে এই রাজ্যের ক্ষেত্রে। কারণ একদিকে যেমন নেপাল থেকে এ রাজ্যে ঢোকা সম্ভব, বিহার থেকে ঢোকা সম্ভব, ঠিক একইভাবে নেপাল থেকে বাংলাদেশ হয়েও কিন্তু ভারতে আসা সম্ভব। আর এবং এই তিনজন নয়, এরকম একাধিক মডিউল কিন্তু সক্রিয়, এবং সেই মডিউলগুলো কিন্তু এই মুহূর্তে ভারতের পূর্ব প্রান্তে বাংলাদেশে যে মালদা সংলগ্ন এলাকা বা আরো যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট মদত পাচ্ছে, এবং সেইখান থেকেই কিন্তু এই ঘটনাটা কোথাও একটা আই ওপেনার। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্লু তুমি দিলে এবং ইনফরমেশন তুমি দিলে। সিজার, আমাদের সঙ্গে থাকো। প্রসেনজিতের কাছে প্রথম যাব, তার কারণ নেপাল থেকে বা নেপালের যাওয়ার জন্য শিলিগুড়িকে অন্যতম করিডোর হিসেবে ব্যবহার করা হয় বহুদিন ধরে, যে কোনো অন্ধকার জগতের কাজের জন্য। নারী পাচার থেকে শুরু করে ড্রাগ পাচার, অস্ত্র পাচার, অথবা ওগুলোকে নিয়ে আসা উল্টো পথে, এবং অবশ্যই জঙ্গি যোগ তার মধ্যে একটা অন্যতম বিষয়। প্রসেনজিৎ, যে খবর বিহার থেকে আমরা পাচ্ছি, যে খবর নিয়ে এই মুহূর্তে গোটা দেশ তোলপাড়, সেই খবরের পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি কতটা অ্যালার্ট? কিছুদিন আগেও এখানে বিদেশি গুপ্তচর ধরা পড়েছে, নেপাল যোগ পাওয়া গিয়েছে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে। প্রসেনজিৎ, দেখো, শুধু বিহার নয়, এই বিহারের নির্বাচনের আগে এই জঙ্গিদের অনুপ্রবেশ বা এই ভারতে প্রবেশ, এটা কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বলেই মনে করছেন গোয়েন্দারা। মনে করা হচ্ছে আগস্টের মাঝামাঝি কোনো এক সময় এই 3 পাক জঙ্গি তারা ভারত নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি এলাকা দিয়ে ঢোকে এবং উন্মুক্ত সীমান্ত সুযোগ নিয়ে ঢুকে সেখান থেকে খুব কাছে প্রতিবেশী রাজ্য বিহারে তারা প্রবেশ করেছে। কিন্তু তার মূল উদ্দেশ্য কি শুধুমাত্র বিহারে অস্থিরতা তৈরি করা? উত্তর পূর্বাঞ্চল, উত্তর পূর্ব, উত্তরবঙ্গ বা উত্তরের এই চিকেন নেক, এই সমস্ত এলাকাগুলো কিন্তু খুব কাছাকাছি, গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে। যেমন উত্তরের চিকেন নেক, সেখান থেকে একটু এগোলেই কিন্তু আবার প্রতিবেশী রাজ্য বিহারের কিষানগঞ্জ জেলা। ফলে সব মিলিয়ে কিন্তু এই ঘটনা গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নিতে শুধু বিহার নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও সমস্ত ইন্টেলিজেন্স উইংগুলোকে সতর্ক করা হয়েছে। যারা গ্রামে গঞ্জে থেকে সোর্স হিসাবে কাজ করেন পুলিশ এবং গোয়েন্দাদের, তাদেরকে আলাদা কোনো তৎপরতা চোখে পড়ছে? প্রসেনজিৎ, রোজকার শিলিগুড়ি শহরটা তুমি যেমন দেখো, তার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টলেশনস যেরকম দেখো, তাকে সেগুলোকে কেন্দ্র করে আলাদা বাড়তি কোনো তৎপরতা, কিছু বদল? দেখো, যেটা রুটিন তল্লাশি বা রুটিন ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো তার নিজস্ব নিয়মে চলে। তাহলে পাশাপাশি যেটা পুলিশ এবং গোয়েন্দাদেরকে করতে হয়, নির্দিষ্ট ইনপুটের মাধ্যমে সেই এলাকাগুলোর সার্ভিলেন্স, যেমন ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা, সেখানে কিন্তু তৎপরতা কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যে এলাকাগুলোয় নাশকতার ঘটনা ঘটতে পারে সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্টেলের ভিত্তিতেই নির্দিষ্টভাবে কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন। তুমি আমাদের সঙ্গে থাকো, শুভতোষের কাছে যাবো। শুভতোষ, কিছুক্ষণ আগে সিদ্ধার যখন কথা বলছিল, আমাদের সঙ্গে রয়েছে সিদ্ধার এখনো, তখন বলছিল যে এই বাংলাদেশের সক্রিয় বিভিন্ন যে মডিউলগুলো পাকিস্তান থেকে প্রকাশ্যে বলেই দেওয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে এরপরে যে যুদ্ধটা সেটা তারা পূর্ব প্রান্ত থেকে শুরু করতে চায়। উদ্দেশ্য স্পষ্ট, বাংলাদেশে একটা জঙ্গিদের সমর্থনে চলা সরকার, জঙ্গিদের সমর্থন দেওয়া সরকার, ফলে সেখানে জঙ্গি মডিউলের বারবারন্ত মালদা মুর্শিদাবাদ দিয়ে ঢালাও অনুপ্রবেশ বা তাদের আসা যাওয়া, এবেলা ওবেলা আসা যাওয়া। মালদায় তোমার কি চোখে পড়ছে? দেখো হনুমান, মালদাতে অবশ্যই গত কাল থেকেই কিন্তু এই বিষয়ে খুব রীতিমতো সতর্ক করা হচ্ছে, বিশেষ করে নাকা চেকিংগুলো। তোমাকে যদি বলি যে যেমন হচ্ছে যে বিহার হয়ে নেপাল যাওয়াটা এখানে খুব সহজ,
ভীষণই রকম সহজ, কারণ সড়ক পথে খুব সহজেই যাওয়া যায়, বিশেষ করে মালদার হরিশ্চন্দ্রপুর হয়ে। এবং রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা এর আগেও একাধিকবার এই রিপোর্ট দিয়েছে, কারণ এই মালদাকে করিডোর হিসাবে জঙ্গিরা বহুবার ব্যবহার করেছে। একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, খুব সহজে মানে তোমার ধরো যে নেপাল হয়ে বা বিহার হয়ে মালদা হয়ে বাংলাদেশে চলে যাওয়া, এই যে রাস্তাটা এটা কিন্তু খুব সহজলভ্য, কারণ খুব সড়ক পথে মালদার হরিশ্চন্দ্রপুর হয়ে সেখানে বিহার হয়ে সে ওপারে নেপালে চলে যাওয়াটা মানে এখানেই জিজ্ঞাসা করবো, এমনিতেই মালদাতে একটা বড় অংশ সীমান্তের এখনো পর্যন্ত অরক্ষিত রয়েছে, তার কারণ কাঁটাতার দেওয়া সেখানে সম্ভব হয়নি, জমি সংক্রান্ত সমস্যা আছে, আবার একটা বড় অংশে জলসীমাও রয়েছে, নদী পার করলে ওপারে বাংলাদেশ পৌঁছে যাওয়া যায়। এই মুহূর্তে বর্ষার নদীগুলো ফুলে ফেপে রয়েছে, অর্থাৎ নজরদারি করা আরেকটু দুরূহ। এই অবস্থায় মালদা কতটা সহজ টার্গেট হতে পারে, আর সেটা বুঝে নিয়ে মালদার তৎপরতা কতটা বেড়েছে বলে তুমি জানতে পারছো? দেখো, সহজ টার্গেট মানে এটা তো খুবই মানে এখানে এটা নয় যে এরা কোনো নাশকতা কাজ করবে, কিন্তু বরাবর মালদাটাকে ব্যবহার করছে জঙ্গিরা এভাবেই যে করিডোর হিসেবে। আমি ওই যাতায়াতের করিডোর হিসেবে বলছি, যাতায়াতের করিডোর হিসেবে কতটা সহজ টার্গেট হতে পারে, যাচ্ছে ও আসছে ওখান দিয়ে। হ্যাঁ, একদমই তাই। এবং এখান দিয়ে তারা খুব সহজেই জলপথে, তুমি যেটা বলছো জলপথ, একদিকে যেমন এখানে কোনো বিভিন্ন জায়গায় সীমান্তে বিশেষ করে বৈষ্ণবনগর এলাকা বা কালিয়াচকের কিছু জায়গাতে দেখা যাচ্ছে সেখানে কাঁটাতার নেই, ফলে সেই জায়গাগুলো যেমন একটা সমস্যা। শুধু তাই নয়, শুধুমাত্র সড়কপথ বা জলপথ নয়, ট্রেন পথ, যেহেতু মালদা ডিভিশনকেও কিন্তু সতর্ক করা হয়েছে। তোমাকে মানে উল্লেখযোগ্যভাবে বলতেই হচ্ছে, গতকালকে থেকেই মালদা ডিভিশনকে সতর্ক করা হয়েছে, কারণ যে মালদা ডিভিশনের একটা বড় অংশ বিহারের একটা পার্ট, বিহারের একটা বড় অংশ মালদা ডিভিশনের মধ্যে রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই সেই সমস্ত জায়গা মানে আরপিএফকে এবং সেখানে যে আরপিএফের যে নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং তারাও কিন্তু এই বিষয়ে রিপোর্ট দিয়েছে। এর পাশাপাশি যেটা মানে সজাগ করা হয়েছে মালদা জেলা পুলিশকে, ইতিমধ্যেই যে সমস্ত মানে হরিশ্চন্দ্রপুরের নাকা চেকিং যেমন রয়েছে, তেমনি রতুয়ার সেই কিছু এলাকা রয়েছে, ফলে এই সমস্ত জায়গাগুলোতে নাকা চেকিং আরও অনেক বেশি সতর্ক করা, নজরদারি বাড়ানো হচ্ছে, সেখানে পুলিশ মোতায়েন বেশি দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে থাকো সুবোধ, এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো কর্নেল চৌধুরীর সঙ্গে। কর্নেল চৌধুরী, এর আগেও যতবার এই নেপাল লুট নিয়ে কথা হয়েছে আমার মনে আছে, তখনও সিজার আমাদের সঙ্গেই ছিল, আপনিও ছিলেন। আপনি একটা কথা বলেছিলেন নেপাল নিয়ে বারবার জিজ্ঞাসা করাতে, যে এই ওপেননেসটা, বর্ডারের ওপেননেসটা, এই পোরাস বর্ডারটা যেমন সন্ত্রাসবাদীদের সাহায্য করে, তেমনি কোথাও একটা তাদেরকে ন্যাপডাউন করতে বা তাদের খোঁজ পেতে আমাদের গোয়েন্দাদেরকেও সাহায্য করে। কিন্তু শুধুমাত্র সেই সাহায্যের উপর ভরসা রেখে কি বসে থাকা যায়? তার কারণ এই যে ছবি 3টে প্রকাশিত হয়েছে, আমি সাংবাদিক হিসেবে বলছি, আমি কিন্তু কোথাও আমাদের গোয়েন্দাদের কৃতিত্ব কাটছি না, সেটা আমার দুশ্চিন্তা দূর করার বদলে চিন্তা বাড়াচ্ছে। তার কারণ কর্নেল চৌধুরী, এই 3 জঙ্গির মধ্যে যে কোনো একজন বা 3জনই যদি আমূল ভোল, বেশ, পোশাক, চুলদাড়ি পর্যন্ত কেটে অন্যরকমভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে গতকাল গণেশ চতুর্থীর দিনে কোনো একটি গণেশ মন্দিরে হিন্দু সেজে গিয়ে বা অন্য কোনো ধর্মের মানুষ সেজে গিয়ে কোনো চার্চে প্রার্থনা করে এসে থাকে, তাতে অবাক হওয়ার বোধহয় কিছু থাকবে না। খুব ভালো লাগলো, প্রথমে ধন্যবাদ যে আপনি কথাটা মনে রেখেছেন, কারণ আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম 1751 কিলোমিটার কাউকে পাকিস্তানে দুর্গম পথ ক্রস করে জম্মু কাশ্মীর দিয়ে কেন আসতে হবে আজকের দিনে 2025-এ, অথবা বাংলাদেশে এই বিস্তর জল অথবা তার যেখানে বর্ডার আছে সেখানে ক্রস করে আসতে হবে। আসবে 1751 কিলোমিটার নেপালের মাধ্যম দিয়ে, যেখানে ভিসা ফ্রি এরিয়া, পাসপোর্ট লাগে না। যে কেউ প্রত্যেক দিন বিহার অথবা বিভিন্ন যে বর্ডার আছে, সে পশ্চিমবাংলা, আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, প্রত্যেকটা জায়গা দিয়ে আসা যাওয়া করতে পারে। সেখানে আমরা যেটা এখন জানতে পেরেছি 3 জন, কতজন আছে এখনো মানে সঠিকভাবে জানি না। আপনি একদম সঠিকভাবে জিনিসটাকে বিবরণ দিলেন। তারা ঢুকেছে, তারা কোথায় আছে আমরা জানি না, কিন্তু খবর আছে তারা ঢুকেছে, এবং এই খবরটা পাবলিক করে দেওয়া হলো, প্রত্যেক সংবাদ মাধ্যম এবং মিডিয়া প্ল্যাটফর্মে ছেয়ে গেল, যাতে মানুষ জানতে পারে এরকম একটা অজানা লোক আপনার পাশের বাড়িতে থাকতে পারে, অথবা আপনার দরজা নক করে ভাড়া নিতে পারে। এবং আজকে খুব পরিষ্কার, এরা যে 3জনই পাকিস্তানি সিটিজেন, এবং পাকিস্তানের কোয়াড্রা হেড, আমরা বারবার এটাও আলোচনা করেছি যে ভাওয়ালপুর হয়তো উড়িয়ে দেওয়া হয়েছে, মুরিদকে হয়তো উড়িয়ে দেওয়া হয়েছে, জৈশে মোহাম্মদ লস্করের তো এবারে হেডকোয়ার্টার ওড়ানো হয়েছে, কিন্তু এই কোয়াড্রার যে মেন মাথা
সেটা হচ্ছে আইএসআই এবং পাকিস্তান আর্মি মোল্লা মুনির, তাকে যতক্ষণ শেষ না করা হবে এইটা চলতে থাকবে। এক, দ্বিতীয়ত এরা যখন ঢুকছে, সে নেপাল সীমান্ত দিয়ে হোক অথবা বাংলা সীমান্ত দিয়ে হোক, তারা ঢুকছে এবং স্পেসিফিক টার্গেট নিয়ে ঢুকছে। এবং মোল্লা মুনির বলে দিয়েছে, এই আসিম মুনির, যে এবার বারবার বলেছে, ন্যারেটিভ বিল্ড আপ করতে বেশ কয়েক মাস ধরে, এবার অ্যাটাক হবে পূর্ব দিক দিয়ে, অ্যাটাক হবে, পশ্চিম দিক দিয়ে আর হবে না। তাই ভাটটা ফেলে দিতে পারবে নেপালের থেকে মিলিটেন্ট ঢুকছে, জঙ্গি ঢুকছে, ভাটটা ফেলে দিতে পারবে বাংলাদেশ থেকে জঙ্গিটা ঢুকছে। তাই পাকিস্তান নিজেদের গায়ে থেকে ঝেড়ে এই দুটো জায়গা ওরা ইউজ করছে। এবং বিহারে ইলেকশন, পশ্চিমবাংলা ইলেকশন, বহু লোকের সমাগম, যখন প্রধানমন্ত্রী আসতেন অথবা অন্য কোনো বড় লিডার ওখানে র্যালি করছে, এখানে যদি একটা অঘটন ঘটানো যায়, বিরাট অঘটন, সেটা পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, জিওপলিটিক্যালি, এটা প্রত্যেকটা জিতবে কিন্তু সেই যে জঙ্গি সংগঠন এবং যারা করাচ্ছে। আমাদের সঙ্গে থাকুন কর্নেল চৌধুরী, আমাদের সঙ্গে থাকুন। আমি এখান থেকে সিজারের কাছে যাবো। সিজার, তোমার কথার মধ্যে যথেষ্ট ইঙ্গিত ছিল, আমি সেই জায়গা থেকে আরেকবার জিজ্ঞাসা করবো। কর্নেল চৌধুরী যেখানে শেষ করলেন সেখান থেকে এইরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনার আশঙ্কা যেখানে থাকছে, বা সন্ত্রাসবাদী আক্রমণের রাদার বলবো আশঙ্কা যেখানে থাকছে, সেখানে তুমি শুরুতেই বলছিলে মালদা, মুর্শিদাবাদ, এই মডিউলগুলো, পার্শ্ববর্তী বাংলাদেশে প্রবল অস্থিরতা এবং সেখানে কার্যত নতুন জঙ্গি ঘাঁটি তৈরি হওয়া। আজাদ মল্লিককে আমরা দেখেছি পাকিস্তানি নাগরিক, বাংলাদেশ থেকে ঢুকে ভারতে ইতিমধ্যে কত পাসপোর্ট বানিয়েছে এবং সে পাসপোর্টে কাদের কোথায় পাঠিয়েছে তার সবটা এখনো আমরা জানি না। এই অবস্থায় আমাদের বাংলার পরিপ্রেক্ষিতে বাংলা কতটা সতর্ক? দেখো, গত কয়েক মাস ধরে অনুপ্রবেশ নিয়ে বাংলায় সতর্কতাটা অনেকটাই বেড়েছে আগের তুলনায়, নো ডাউট। কিন্তু তারপরও বাংলায় এই ধরনের যে আশ্রয় দেওয়ার যে ঘাঁটিগুলো রয়েছে, কারণ সীমান্ত পেরোনোর থেকেও অনেক বেশি কঠিন হচ্ছে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে তাকে যে কেউ বাইরে থেকে এলে তাকে আশ্রয় খুঁজে নিতে হবে। সে যদি নেপাল সীমান্ত দিয়েও আসে তাকে আশ্রয় খুঁজতে হবে, এবং সেই আশ্রয় দেওয়ার জায়গায় কিন্তু বাংলায় বহু স্লিপার সেল বহু দশক ধরে, অন্তত 2 দশক ধরে কিন্তু তারা সক্রিয় রয়েছে, এবং সেই স্লিপার সেলগুলো কিন্তু সবকটা নষ্ট করা গেছে এমনটা নয়। আর সেই জায়গা থেকে কিন্তু বাংলার ক্ষেত্রে এটা আশঙ্কার জায়গাটা অনেক বেশি, কারণ গত কয়েক বছরে আমরা দেখেছি বাংলার রাজনীতিতেও বেশ কিছু মৌলিক পরিবর্তন হয়েছে, এবং সেইখান থেকে এই ধরনের যে স্লিপার সেল বা এই ধরনের সংগঠনকে সমর্থনের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো অনেকটাই বেড়েছে। এবং যেহেতু এই রাজ্যের বারবার প্রমাণিত হয়েছে যে ভুয়ো নথি তৈরি করা খুব দ্রুত এবং সফলভাবে করা যায়, সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু বাংলাতেও ঘাঁটি কাটতে পারে, এবং বাংলার সেই নথিকে কাজে লাগিয়ে তারা ভারতীয় সেজে ভারতের বিভিন্ন প্রান্তে চলে যেতে পারে। এবং বাওয়ালপুরের একজন পাকিস্তানি আজকে বিহার বা উত্তরপ্রদেশে গেলে তাকে কিন্তু আলাদাভাবে চিহ্নিত করা তখন সম্ভব হবে না, সে ভারতীয়দের মধ্যেই মিশে যাবে। ঠিক, অনেক ধন্যবাদ সিজার। কথা বলছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। আমাদের সাধারণ দর্শকদের কাছে, ভারতীয় নাগরিক হিসেবে আপনাদের কাছে আবেদন, যে 3টে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে 3 জয়েশ জঙ্গির ছবি যারা নেপাল সীমান্ত দিয়ে বিহারে প্রবেশ করেছে, এবং এই মুহূর্তে ভারতের কোথায় কোন প্রান্তে কি উদ্দেশ্য রয়েছে আমরা জানি না। যদি আপনাদের দেখা কারুর সঙ্গে, কোনো মুখের সঙ্গে এই 3 জনের মুখের সামান্যতম মিল পান, নিশ্চিতভাবে আপনার নিকটবর্তী থানা বা যে কোনো সিকিউরিটি এজেন্সিকে খবর দিন একজন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে। আর অপরদিকে সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল সেনার। কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের কাছে 2 জঙ্গিকে গুলি করে মারল বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ। যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলিতে নিকেশ 2 জঙ্গি। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলায় জালে জীবন, এবারে পিসিকে জিজ্ঞাসাবাদ ইডির। প্রায় 3 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখন ইডির দপ্তরে বড়োয়া তৃণমূল বিধায়কের কাউন্সিলরের পিসি মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ চলছে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, 11:35 নাগাদ জীবন কৃষ্ণ সাহার পিসি অর্থাৎ মায়া সাহা তিনি সল্টলেক সিজিও কমপ্লেক্সে এসেছিলেন, এবং তারপর থেকেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডির তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হয়েছেন, এবং তিনি নিজে সেই সম্পর্কিত অর্থাৎ আর্থিক লেনদেন, বিপুল পরিমাণে এই দুর্নীতির টাকা আর্থিক লেনদেন হয়েছে তেমনটাই কিন্তু তথ্য ইডির আধিকারিকদের হাতে। সেই সমস্ত তথ্য অর্থাৎ ডিজিটাল এভিডেন্স যেরকম রয়েছে, সেরকম মোবাইল ফোন রয়েছে, ব্যাংক স্টেটমেন্ট, যাবতীয় তথ্য ধরে ধরে এই মুহূর্তে
3 ঘন্টার বেশি কিছু সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি, প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে চাইছেন, কিন্তু তিনি পিসি অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা কিন্তু বলেছেন তদন্তে সহযোগিতা করবেন, কিন্তু ইডি অর্থাৎ তিনি জানিয়েছেন তদন্তে সহযোগিতা করবেন। প্রায় 3 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে, এখনো ইডির দপ্তরে রয়েছেন তিনি। ধন্যবাদ তোমাকে রঞ্জিত। এবং ইডির দপ্তরে ঢোকার ঠিক আগে কি জানিয়েছিলেন তিনি, শোনাই আপনাদের। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট নামে রয়েছে, আমার নামে, আমার হাজবেন্ডের নামে। টাকা আমার নাই, আমার অ্যাকাউন্টে জায়গা জমি আছে না, আমার নয়, সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না, বল না, সদস্য জীবন কৃষ্ণ টাকা নয়, কোন নগদ লেনদেন দিয়ে টাকা কিনেছিল? এটা আমার স্বামীর টাকা, 40 বছর ধরে ব্যবসা করে আমার স্বামী। কোনো ক্যাশ ডিলিং হয়েছিল? না 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 না, কিচ্ছু হয়নি। 4 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা 2018 থেকে 25 এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আপনাকে কেন ডাকা হয়? আমাকে দেখা হচ্ছে একটু সহযোগিতা করার জন্য দেখেছে। যেদিন আপনারা গিয়েছিল সেদিন মোবাইল ফোন নিয়েছিল আপনার? হ্যাঁ, ফোন নিয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার বড়োয়া তৃণমূল বিধায়ক, আর তারপরে ফের মমতার নিশানায় কেন্দ্রীয় এজেন্সি। নির্বাচন এলেই এজেন্সির দাপাদাপি বেড়ে যায়। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এবারে বই লিখব, সামনের বইমেলায় সেই বই প্রকাশিত হবে। আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই আপনাদের। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে, আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি, কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি। সবটা তো লেখা যায় না, কিছুটা বাকি থাকে, কারণ প্রতিদিনই কাজ বাড়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে আরো একবার নিশানা, কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু নিশানাই করেননি, তিনি বলেছেন নির্বাচন এলেই দাপাদাপি বেড়ে যায় এজেন্সির। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমি তার বক্তব্য যতটুকু শুনলাম, উনি বলেছেন যে অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এরকম প্রধানমন্ত্রী আমি দেখিনি। ঠিকই বলেছেন, এরকম প্রধানমন্ত্রী ভারতবর্ষ আগে খুব কম দেখেছে। ভারতবর্ষের রাজনীতিতে এটা রেয়াজ হয়ে গেছে যে রাজনীতিতে যে কয়েকটি পরিবার আসবে এবং সেই পরিবার এবং সেই পরিবারের বংশোদ্ভূত যারা আছে তারা সেই রাজনীতি পরিবারের থেকে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হবে এবং প্রত্যেকটি রাজনৈতিক পরিবার অন্য পরিবারকে সংরক্ষণ করবে। এটাই ভারতবর্ষের রাজনীতির এতদিনের চিত্র ছিল। নরেন্দ্র মোদী এসে এই চিত্র পরিবর্তন করেছেন। নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, অর্থাৎ খাবও না, খেতে দেবও না। সেই জন্যই এদের এত গাত্রদাহ। সুকান্ত বাবু, আপনাকে একটু থামাবো। আপনি যেটা বললেন যে অনেক প্রধানমন্ত্রী তিনি দেখেছেন, এরকম দেখেননি। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে এবারে তিনি বই লিখবেন, সামনের বইমেলায় সেই বই প্রকাশিত হবে, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সে তো প্রচুর বই উনি লেখেন, সে বইমেলাতে প্রকাশিত হয়, কেউ পড়ে তো না। লিখুন, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের ইতিহাস মনে রাখবে এবং ভারতবর্ষের ইতিহাস শুধু নয়, গোটা পৃথিবী এই মুহূর্তে মেনে নিয়েছে যে পৃথিবীর সব থেকে জনপ্রিয়তম নেতা যদি কেউ থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আপনি জানেন একটি সংস্থা, সে বিদেশি সংস্থা, আমি তার নাম নিচ্ছি না, ভারতীয় কোনো সংস্থা নয়, তারা গোটা বিশ্বব্যাপী যে সার্ভে করেছিল তাতে মোর দ্যান 60% পিপল দে হ্যাভ ভোটেড ফর নরেন্দ্র মোদী এবং তারা মনে করেন যে পৃথিবীতে সর্বোচ্চ নেতৃত্ব যদি এই মুহূর্তে কেউ থাকে তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ আপনাকে। নন্দীগ্রামে পাড়া ক্যাম্পে উত্তেজনা, তৃণমূল বিজেপি হাতাহাতি, অনুষ্ঠানের সভাপতি হওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘাত। বিজেপির পঞ্চায়েত উপপ্রধানকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
10 লক্ষ টাকাটা আপনাদের বুথে কাজ হবে। আপনারা যদি না আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ক্যাম্পটা আমরা শুরু করতে পারবো না। এই শঙ্কর ধারা এবং ওনার নেতৃত্বে গুন্ডা বাহিনী এসে গার জোরে ওনারা কি উদ্ধতভাবে টেবিল উল্টে দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতি পেটে আহত হয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। ধৃতের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি উদ্ধার পুলিশের। কোথা থেকে অস্ত্র পেয়েছিল ধৃত আজিমুদ্দিন শেখ? পাচারের উদ্দেশ্যে কি অস্ত্র মজুদ? ধৃতের সঙ্গে আর কেউ জড়িত কিনা জেরায় জানতে চায় পুলিশ। এর আগে বেলডাঙ্গায় 20টি আগ্নেয়াস্ত্র, 33 রাউন্ড গুলি এবং 32টি সকেট বোমা উদ্ধার করা হয়। আমি তো ঠিক আছে, আমি সবাই নিচে আর্মসগুলো পুরনো আর্মস আছে, এদের কাছে এগুলো ছিল। আমরা চেষ্টা করছি ট্রেস মানে আর্মসগুলো আসছে থেকে এই রুটটা আইডেন্টিফাই করার। আমরা রিসেন্টলি অনেকজনকে যারা অস্ত্র ব্যবসায়ী ছিল, নওশাদ বলে একজনকে আমরা ধরেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। নওশাদ হচ্ছে আগেও অনেকবার ক্রিমিনাল বিভিন্ন কেসে, আর্মস কেস, এনডিপিএস কেস, এফআইসিএন কেসে অ্যারেস্ট হয়েছিল। সে অস্ত্র ব্যবসায়ী ছিল, ডোমকল থেকে সে আর্ম সাপ্লাই দিত। এরকম আরো অনেক যারা ক্রিমিনাল আছে তাদেরকে অনেককে অ্যারেস্ট করা হয়েছে। ভবিষ্যতেও যারা এখনো অব্দি বেলডাঙ্গাতে ক্রিমিনাল আছে তাদেরকেও অ্যারেস্ট করা। রাজনৈতিক কোনো যোগ, সামনে তো ভোট, এখনো এটা পাওয়া যায়নি। দুর্যোগে বিপর্যস্ত পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা, জল স্থল এর দু জায়গাতেই কাজ চালাতে পারে এমন বিশেষ গাড়ি নিয়ে উদ্ধার কাজে এবারে সেনাবাহিনী, যার পোশাকি নাম অ্যাটার N1200। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই গাড়ি নিয়ে ইতিমধ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার কাজে নেমে পড়া হয়েছে। কেননা দুর্গত এলাকায়, সেই এলাকায় যাওয়া কার্যত দুষ্কর এবং সে কারণেই এই গাড়ির ব্যবহার তারা করছেন, যাতে এই এলাকায় আটকে পড়া যারা বাসিন্দারা রয়েছেন তাদের উদ্ধার করা সম্ভব হয়। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।